বিদেশে অর্থ পাচার, কর ফাঁকি, বন্ড সুবিধার কাপড় খোলা বাজারে বিক্রি, বেনামে বিদেশে বিনিয়োগ, এমন সব গুরুতর অপরাধের অভিযোগ নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। এসব নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার 4টি ব্যাংক থেকে 21,000 কোটি টাকা ঋণ নিয়ে বড় অংশ পাচার করেছেন। সিআইডি কেন এতদিন পরে এই বিষয়টি নজরে এনেছে, এতদিন কেন নজরে আনেনি? ধন্যবাদ। বাস্তবতা হলো অনেকেই অনেক ধরনের কি বলবো ঋণ কেলেঙ্কারির সাথে জড়িত। অনেকগুলোই মানে বড়গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সামনে এখন পর্যন্ত আসেনি। সরকার বদলের পরেই কিন্তু এগুলি সবার সামনে আসছে এবং দেখা যাচ্ছে বিশেষ করে যারা খুব প্রভাবশালী। আমরা যেমন হলমার্ক কেলেঙ্কারি বা বেসিক ব্যাংক কেলেঙ্কারি এরকম 2-4টা কাহিনী জানতাম। অন্যগুলো নিয়ে কথা বলা নিষেধ ছিল, যারা বড় বড় ঋণ খেলাপি ছিল। অনেক টিভি চ্যানেলে কিন্তু আমাদের বলা ছিল যে ঋণ খেলাপি নিয়ে কিন্তু কথা বলা যাবে না, বা কোনো গ্রুপ বা কারোর নাম নিয়ে কথা বলা যাবে না। এখন সরকার পরিবর্তনের পরে এই যে অন্তর্বর্তী সরকার আসছে, এখন অনেক ধরনের দুর্নীতি বেরিয়ে আসছে এবং এর ধারাবাহিকতাই বলেন আর যেই যাই খুশি বলেন, সেই সূত্রেই ওনারটাও বেরিয়ে আসছে। উনি যে এরকম প্রভাবশালী একজন নেতা ছিলেন ব্যাংকিং খাতে, ওনার যে এরকম ঋণ কেলেঙ্কারি আছে, এটা কিন্তু ওপেন সিক্রেট ছিল, কিন্তু এটা হয়তো মিডিয়ায় আসতো না। এটাই হলো বাস্তবতা। এবং এখন এটা আসছে এবং অর্থ পাচারের সাথে ওনার নাম বিভিন্নভাবে আসছে, যেরকম অনেক বড় ব্যবসায়ীর নাম যেহেতু আসছে। অর্থ পাচারের কথা আপনি বললেন, সেই সূত্রে যদি বলি, একটি গার্মেন্টসের নামে 130টি এলসির মাধ্যমে প্রায় $3 মিলিয়ন পাচার করেছেন নজরুল। এইভাবে যে অর্থ পাচার করেছেন বা এই অর্থ পাচার রোধে আসলে আপনার কি পরামর্শ? এখন এলসি খোলার ক্ষেত্রে যদি সরকারের একেবারে উচ্চ মহলের ব্যাকিং এ কেউ কিছু করে, যে ব্যাংক লুট হয়েছে বা টাকা পাচার হয়েছে, সব আমরা এমনকি এখন শুনতে পাচ্ছি যে গভর্নর পর্যন্ত জড়িত ছিল। আগের শুনেছি ডেপুটি গভর্নর, কিন্তু এইবার তো শোনা যাচ্ছে গভর্নরদের হাতও ছিল এই অর্থ পাচারের ক্ষেত্রে সহায়তা করার ক্ষেত্রে। আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ফান্ড, সেখান থেকে এরকম লোন দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী আর নেতৃবৃন্দকে, জেনে শুনে, যে যারা কখনো ধারটা শোধ করবেন, এবং এই টাকাটা অনেক ক্ষেত্রেই পাচার হয়ে গেছে। এই যে $3 মিলিয়ন, আপনি যদি বলেন বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির তুলনায় $3 মিলিয়ন হয়তো খুব বড় অ্যামাউন্ট না, কিন্তু এরকম অনেকেই করেছে। এবং আমার ধারণা এটা খুব সম্ভবত পড়ছিলাম যে 2020 থেকে 24-এর মধ্যে আপনি যে বলছিলেন কতগুলো এলসি, 130টা না কতগুলো এলসির মাধ্যমে 3 মিলিয়ন, শুনে কিন্তু অত বড় পরিমাণ মনে হয় না, কিন্তু আমি নিশ্চিত যে এর থেকে অনেক বড় পরিমাণ টাকা পাচার হয়েছে। সিআইডি বোধহয় এইটুকু ধরতে পেরেছে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা যেমন বিজনেস লতে বিদেশে পড়ানো হয় যে অ্যাল কাপোন নামে একজন মাফিয়া নেতা ছিলেন, তাকে কিন্তু ধরা হয় ট্যাক্স ইভেশনের দায়ে। তিনি একটা 5 তারকা হোটেলে শিকাগোতে বোধহয় এটা 1930 বা 40-এর দশকে থাকতেন। ট্যাক্স ইভেশনের দায়ে অনেকে ধরা হলো যে উনি ট্যাক্স দেননি, উনি কিভাবে এত টাকা খরচ করছেন। এখন $3 মিলিয়ন এইটা দিয়ে হয়তো এরকম একজনকে শাস্তি দেওয়ার সুযোগটা থাকে। এবং দেখা যাচ্ছে হয়তো অনেক ব্যবসায়ীকে খুনের মামলায় ধরা হচ্ছে, কিন্তু অর্থ পাচার এবং অন্যান্য জিনিস এগুলির আহ, প্রমাণ সহ ধরাটা কিন্তু খুব মুশকিল। আমরা যেমন আওয়ামী লীগ আমলে শুনেছি, বিএনপি আমলের অনেকের নামে অনেক ধরনের মামলা হয়েছে অর্থ পাচারের, কিন্তু প্রমাণ কিন্তু খুব বেশি ক্ষেত্রে পাওয়া যায়নি। এগুলি প্রমাণ করা একটু কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। খুব কম যেহেতু টাকায় কিন্তু অর্থ পাচারের কথা আমরা বুঝি, পাচার হওয়া অর্থ কি আসলে ফেরত আনা সম্ভব? খুব মানে অবশ্যই সম্ভব, আমরা এনেওছি। আমি নামটা বলতে চাচ্ছি না, কিন্তু খুব প্রভাবশালী একজন নেতার সন্তানের ক্ষেত্রে কিছু টাকা পাচারের বোধহয় আমরা পাচার করা টাকা আমরা ফেরত নিয়ে আসছিলাম। কিন্তু আহ, অনেক টাকাই কিন্তু আমরা শুনি যে পাচার হয়েছে কিন্তু আনা হয়নি। এখন আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংক রিজার্ভ হাইস যেটা হলো, মাত্র $20 মিলিয়ন মতো কিন্তু আমরা ফেরত আনতে পেরেছি। একবার যখন ওই টাকাটা কোনো দেশে গিয়ে ওখান থেকে ব্যাংক থেকে যদি কেউ সরিয়ে নেয়, তখন কিন্তু এটা ফেরত আনাটা অনেক কঠিন হয়ে যায়। এবং অনেক সময় বলা হয় গোপনীয়তা রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আহ, সবাই তো জানতেও চায় যে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন দেশে আমাদের বিএফআইইউ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে বোধহয় চিঠি দেওয়া হয়েছে, কিছু উত্তর পাওয়া গেছে। এগুলি উদ্ধার করতে কিন্তু কিছুটা সময় লাগবে, অনেক ধরনের প্রমাণ লাগে। সেক্ষেত্রে যদি ঋণের কথা বলি, যে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে, ঋণের অর্থ আসলে কিভাবে আদায় করা হবে?
কঠিন প্রশ্ন। এটা কিভাবে উত্তর দিব? অনেক ক্ষেত্রেই চিন্তা করা হচ্ছে যে যাদের বিভিন্ন মানে শেয়ার আছে, কিছু শেয়ার, যেমন আমরা এসএলএম গ্রুপের কথা যদি বলি, তাদের যেসব ব্যাংক ছিল সেই ব্যাংকের শেয়ারগুলো বিক্রি করে সেই টাকা উদ্ধারের কিন্তু চিন্তা ভাবনা চলছে। এখন তাতে কতটা টাকা শেষ পর্যন্ত আসবে, এইটা শেয়ার বিক্রি না করা পর্যন্ত তখন কি বাজার দর থাকে, অনেকগুলো ফ্যাক্টর চলে আসে এবং ওদের বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা হচ্ছে। এইভাবে কিছু টাকা উদ্ধার হবে, কিন্তু যেটা বিদেশে চলে গেছে, বললাম সেটা আনাটা কিন্তু অত সহজ না। আপনি রিজার্ভ ফাইসের যে প্রসঙ্গটা টানলাম, 8 বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কিন্তু বেশি টাকা ফেরত আনতে পারিনি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।